কিন্তু প্রতিক্রিয়া আমরা দেখছি না। তো এটা আমাদের জন্য একটা, আমি বলবো একটা, কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না আরকি আসলে। এখনো আসলে মিডিয়া গুলো তো আসলে স্বাধীন না। মিডিয়া গুলোর মধ্যে এখনো হাসিনার লোকজন তো পূর্ণ বিক্রমে বসা, এবং তারা মনে হয় যেন এই বিষয়গুলো কাউন্টার করতে দিচ্ছে না, যেটা কাউন্টার হওয়া উচিত। পাশাপাশি ধরেন আরো কিছু বিতর্কিত বিষয় ঘটছে, যেটা নিয়ে ধরেন আপনার পত্রিকাতেও নিউজ হয়েছিল। সন্তোষ শর্মা কালবেলার সম্পাদক, তাকে নিয়ে এক ধরনের মাতামাতি চলছে। আমি বুঝলাম না যে কেন সবাই তাকে নিয়ে, তাকেই আপনার এত হাইলাইটেড করতে হবে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, আপনার পত্রিকাতেই ছাপা হয়েছে। আমরা লিড নিউজ করেছি, আমরা লিড নিউজ করেছি। রিমান্ডে যিনি নির্যাতন করতেন ইসলামিক নেতাদের, রাজনৈতিক দলগুলোর নেতাদের উপরে, তাকে নিয়ে সে, তার বিরুদ্ধে মামলাও হয়েছে। সেই প্রসিডিংসে না, যে তাকে নিয়ে এক ধরনের লুফে নেওয়ার একটা চেষ্টা দেখছি আমরা। মানে এগুলা খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য। পাশাপাশি আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, মানে স্বাধীন স্বাধীন বাংলাদেশে আপনার বিরুদ্ধে একটি প্রথম মামলা হয়েছে। বাংলাদেশের প্রথম মামলা আর কি, প্রথম মামলা। বাংলাদেশে আমি কিন্তু জেল খেটেছি। সিদ্ধ ধরেন মামলা একটা অদ্ভুত ব্যাপার দেখছি, যে ধরেন মেঘনা গ্রুপ একটা করাপ্টেড গ্রুপ, এবং ৭১ টেলিভিশন তারা চালিয়েছে টানা ধরেন ১০-১২ বছর। ৭১ টেলিভিশন দিয়ে তারা এই ফ্যাসিজমকে শক্তিশালী করেছে, বিরোধী দলকে ভারতের দালালি করেছে, সরাসরি ভারতের দালালি করেছে। এবং ৫ই আগস্টের পরে আসলে বিএনপির কিছু নেতার বদন্যতায় বা বিনিময়ে, অনেক কিছুর বিনিময়ে ৭১ টিভি চালু ছিল। তো সেই ৭১ টিভির যে মেঘনা গ্রুপের যে মালিকানা, সেই মালিকানা নিয়ে আপনি রিপোর্ট করেছেন আপনার পত্রিকায়, সেটি নিয়ে মামলা হয়েছে। এবং আনফরচুনেটলি আমি দেখলাম যে আপনি যেটি বলছিলেন যে স্বাধীন বাংলাদেশে যে আপনি জেল খেটেছেন, তখন কিন্তু আমরা কোনো সহযোগিতা দেখি নাই, উদার কোনো দৃষ্টিভঙ্গি দেখি নাই। আপনার মামলা কোর্ট একসেপ্ট করে নিয়েছে, সেখানে কিছু দেখি নাই। পাশাপাশি কিন্তু আমি যদি দেখি যে বিতর্কিত সাংবাদিক ধরেন মুন্নি সাহা বা আরো অনেককেই কিন্তু পুলিশ অ্যারেস্ট করে আনে, সেখান থেকে আবার ছেড়ে দেওয়া হয়। তো এই যে অবস্থাটা আপনি কিভাবে দেখেন আর কি? এবং প্রথম আলো বা ডেইলি স্টার নিয়ে আমরা যখন কথা বলেছি, আমি, ইলিয়াস, পিনাকিদা, আমরা যখন কথা বলেছি, তখন বিএনপি মহাসচিবের গণমাধ্যমের উপর হস্তক্ষেপ, স্বাধীনতার হস্তক্ষেপে একেবারে যান পরাণ বের হয়ে গেছে। তো এখন আমি মানে বিএনপি বা রাজনৈতিক দল বা সুশীল সমাজে কোনো প্রতিক্রিয়া কি আমার দেশ পেয়েছে, বা আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন আপনার মতো করে জানি যদি। হ্যাঁ, প্রথমে আমি একটু ভারতের বিরুদ্ধে যে আমাদের বুদ্ধিবৃত্তিক লড়াই, আপনি যেটা দুঃখ করছিলেন যে বাংলাদেশের অধিকাংশ টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়া এটা করছে না, তো আমি কিন্তু এতে হতাশ নই। কেন হতাশ নই জানেন? এই ভারতের বিরুদ্ধে যে লড়াই বা ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই, এই গত ১৫ বছর ধরে, বিশেষত গত ৫ বছর ধরে তো আমি বলবোই, আপনারা তো কয়েকজন চালিয়ে গেছেন সোশ্যাল মিডিয়াতে। আপনি করেছেন, পিনাকি করেছে, ইলিয়াস করেছে, এরকম ডক্টর তাজ হাসমি করেছেন, এবং আরো এরকম কয়েকজন তো আপনারা চালিয়ে গেছেন সোশ্যাল মিডিয়াতে। তখন তো বাংলাদেশের মিডিয়া তো একেবারেই গদি মিডিয়ার মতো ভারতের সব হাসিনার মিডিয়া ছিল এবং ভারতীয় মিডিয়া ছিল। কিন্তু শেষ পর্যন্ত আপনারাই সফল হয়েছেন এবং আপনারা কিন্তু আজ পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন। আমার ভরসার জায়গাটা সেখানেই কোনো, যতক্ষণ পর্যন্ত আপনাদের মতো মানুষেরা সোশ্যাল মিডিয়াতে এভাবে সাহসের সাথে লড়াই চালিয়ে যেতে পারবেন ভারতীয় হেজেমনি আর এই হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে, ততক্ষণ পর্যন্ত আমি আশাহত হব না। এটা হলো আমার ১ নম্বর কথা। এবং আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এত চাপের মধ্যে থেকেও, এবং কোন রাজনৈতিক দল আপনাদের পাশে এসে দাঁড়ায় নেই, এটা সত্ত্বেও আপনারা আপনাদের লড়াই, আদর্শ আপনারা অক্ষুণ্ণ রাখতে পেরেছেন। আর দ্বিতীয় যে কথাটা, বাংলাদেশে দেখুন, এই যে আপনি যাদের কথা বললেন, প্রথম আলো বিরুদ্ধে পিনাকি কিছু কথা বলেছিল, ইলিয়াস কিছু কথা বলেছিল, এবং এক ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছিল, এবং সে কারণে বাংলাদেশের বৃহত্তম দলের মহাসচিব অত্যন্ত মানে আবেগের বশবর্তী হয়ে তিনি অনেকগুলো কথা বলেছিলেন। কিন্তু আমার দেশের বিরুদ্ধে মামলা হয়েছে, এ ব্যাপারে কিন্তু কারো মুখে এখন পর্যন্ত কোনো কথা আপনি নিশ্চয়ই শোনেন নাই, আমিও শুনি নাই। তবে জনগণ কিন্তু দাঁড়াচ্ছে, সারা দেশে জনগণ এটার প্রতিবাদে মাঠে নেমেছে।
আর এই মামলাটা নিয়ে আমি মামলার মেরিট নিয়ে কিছু বলতে চাই না, কারণ এটা সাবজুডিস। শুধু আপনাকে একটা কথা বলে রাখি, আমরা যে নিউজটা ছাপিয়েছি মেঘনা গ্রুপের বিষয়ে, সেটা কিন্তু সরকারি নথি থেকে। আমরা কোনো কমেন্ট করি নাই, মানে কোনো সাংবাদিকের কোনো কমেন্ট সেই নিউজের মধ্যে নাই। প্রত্যেকটা ইনফরমেশন সরকারি নথি থেকে আমরা কোট করেছি, যেটা সাংবাদিকের দায়িত্ব। যে সরকার মেঘনা গ্রুপের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে, তো আপনি একজন সাংবাদিক হিসাবে কনক, আপনি খুব পুরনো সাংবাদিক, বাংলাদেশের কোন গ্রুপের বিরুদ্ধে সরকার যদি তদন্ত চালায়, তো আপনি সেটা প্রকাশ করবেন না আপনার মিডিয়ায়? তো এটা তো আপনার কর্তব্য প্রকাশ করা। এই প্রকাশ করার জন্য আমার দেশের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে এবং আমার কলিগদের বিরুদ্ধে মামলা হয়েছে। তা আমাকে তো মামলার ভয় দেখিয়ে লাভ নাই। 5 বছর তো জেল খেটেছি, কোন মামলার সংখ্যা তো আমার 125টা। তো না হয় আরো একটা মামলা হলো, তাতে আমার কি যায় আসে, আমি কোর্টে দেখবো। কিন্তু মজার ব্যাপার অন্য জায়গায়, আপনি শুনলে অবাক হবেন। এই যে মামলাটা হয়েছে, মামলার সমন আমার কাছে আসা এবং নিউজের যেদিন ছাপা হয়েছে তার মধ্যে কয়দিন গ্যাপ ছিল জানেন? মাত্র 5 দিন। মানে আজকে মামলা হয়েছে, 5 দিনের মধ্যে সেই আজকে নিউজ ছাপা হয়েছে, 5 দিনের মধ্যে সেই নিউজ কোর্টে আমলে নিয়ে আমার বিরুদ্ধে সমন ইস্যু করা হয়ে গেছে। আপনি কি মনে করেন বাংলাদেশের কোন মামলার ক্ষেত্রে এটা সম্ভব? কিন্তু এই ক্ষেত্রে এটা হয়েছে। আচ্ছা, আপনি ভাবুন তো যে মেঘনা গ্রুপের তো টাকার কোনো অভাব নাই, মানে তদন্ত যে পরিমাণ টাকার হচ্ছে এটা চিন্তা করলে তো আমাদের অজ্ঞান হওয়ার অবস্থা। 1,00,000 কোটি টাকার কথা বলা হচ্ছে, যে কর ফাঁকি কিংবা মানি লন্ডারিং এর পরিমাণ 1,00,000 কোটি টাকা। সেখানে মেঘনা গ্রুপের জায়গায় যদি কোনো দরিদ্র ব্যক্তি মামলা করত, তার মামলা কি 4 দিনের মধ্যে বাংলাদেশের কোনো আদালত গ্রহণ করতে বলে আপনার ধারণা? কিন্তু বাংলাদেশের এই আদালত 4 দিনের মধ্যে শুধু মামলা গ্রহণ করে নাই, সমন পর্যন্ত আমার অফিসে পাঠিয়ে দিয়েছে। এবং যখন সমন পাঠিয়েছে তখন আমি টার্কিতে, তখন আমি ছিলাম না বাংলাদেশে। এটা গেল একটা। আরেকটা দেখুন, মানে এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার, যে তার মানে বিচার বিভাগের পরিবর্তন তো কিছু হয় নাই। এখনো তো বিচার বিভাগ শক্তিশালী মানুষের কথায় ওঠে আর বসে। তা না হলে তো এই ধরনের কাজ হতে পারতো না, 5 দিনের মধ্যে সমন ইস্যু হয়ে যেত না, তাই না? এবং এবং আরো ব্যাপার আছে। এই আপনি কি করবেন? আপনি যদি কোনো মানে নিউজে আপনি আপত্তি থাকে, তাহলে প্রথম কি করবেন? আপনি প্রতিবাদ পাঠাবেন। প্রতিবাদ পাঠাবেন, সেই প্রতিবাদ ছাপা না হলে আপনি কি করবেন? আপনি প্রেস কাউন্সিলে যাবেন। প্রেস কাউন্সিলে যদি বিচার না পান, তাহার পরে আপনি আদালতে যাবেন। এটাই তো সিস্টেম, আমরা তো তাই জানি। অবাক হবেন শুনলে, এই নিউজের কোনো প্রতিবাদ কিন্তু আসে নাই আমাদের কাছে। প্রতিবাদ আসার আগেই মামলা রুজু হয়ে গেছে। শুধু মামলা রুজু হয় নাই, মামলা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, মামলা কগনিজেন্সে নিয়ে সমন ইস্যু হয়ে গেছে। কোর্ট থেকেও জিজ্ঞাসা করা হয় নাই যে আপনি কি প্রতিবাদ দিয়েছেন? তো প্রতিবাদ দিলে প্রতিবাদ কোথায়? এটা হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগের অবস্থা। এখন আমি জানি না, আইনমন্ত্রী তো জুলাই বিপ্লবে জড়িত ছিলেন, আসিফ নজরুল সাহেব, আপনি বললেন উনি বই লিখেছেন জুলাই বিপ্লব নিয়ে। তো তিনি কি জানেন তার নিম্ন আদালত কিভাবে পরিচালিত হচ্ছে? তো আমি আশা করি তিনি না জেনে থাকলে তিনি খবর নেবেন যে কিভাবে 4 দিনের মধ্যে আমার দেশের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হলো। মাহমুদ ভাই, উনি সবই জানেন এবং সবই ওনার ইশারাতেই হচ্ছে। মুন্নি সাহা সাউন্ডের কিছু হয় না। পাশাপাশি আপনি জানেন যে সাম্প্রতিক সময় আমি একটা প্রোগ্রাম করি, আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, যে ডেস্টিনির চেয়ারম্যান জেনারেল হারুন, মানে তার সাথে আসামি সবাই 12 বছর 3 মাস করে জেল খাটছে, 12 বছর সাজা, 3 মাস অতিরিক্ত খাটছে। আর জেনারেল হারুন 58 দিন জেল খেটে জামিন পেয়ে বের হয়ে গেছে। এবং এর আগে 7 দিন জেলে ছিল, মানে প্রথম যখন আত্মসমর্পণ করে সবাই। তো মানে তার টোটাল জেলের লাইফ হচ্ছে 58 প্লাস 7 দিন, আর অন্যদের হচ্ছে 12 বছর 3 মাস। এই হচ্ছে আইনের শাসন। এবং এই ক্ষেত্রে হচ্ছে ওনার বয়স বেশি, ওনার হাঁটুতে ব্যথা, ওনার কোমরে ব্যথা, বুঝছেন তো? এই হচ্ছে আইনের শাসনের অবস্থা। ওই যে আমরা বলি না, বিচার নাকি সবার জন্য সমান, নাকি বলি আইন সবার জন্য সমান। দেখা যাচ্ছে আইন সবার জন্য সমান না। এটাই সত্য কথা। সবকিছু আদিষ্ট এবং নির্দেশিত। এবং আপনার বিরুদ্ধে মামলাটা টেস্ট কেস, আমরা আশা করি আমাদের বিরুদ্ধে আরো কিছু মামলা শুরু হবে আর কি। আপনাদের দিয়ে শুরু হয়েছে, তো এখন আস্তে আস্তে আমাদেরকেও ঢোকাবে আর কি। আমরা প্রস্তুত আছি। আসিফ নজরুল, মানে হাসিনারে গুনলাম না ভাই, হাসিনারে পাত্তা দিলাম না 2 পয়সার।
এখন আসিফ নজরুলদেরকে আমার ইয়ে করতে হবে, মানে মানতে হবে, তাদের সকল কিছু অন্যায়, তাদের সবকিছু মেনে সহ্য করে যেতে হবে। এই অবস্থা আমরা এখন, ইনশাল্লাহ এই অবস্থা কখনো ঘটবে না বাংলাদেশে, আমাদের ক্ষেত্রে অন্তত। কিন্তু তো আমি একটা বলতে পারি, এবং আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে, যে আমাদের যে লড়াই, সেই লড়াই তো ক্ষমতার জন্য এই লড়াই তো ছিল না, এই লড়াই তো ছিল একটা আদর্শের জন্য লড়াই ছিল, তাই না? আমরা আদর্শের জন্য লড়াই করেছি, বাংলাদেশের জনগণের অধিকারের জন্য লড়াই করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করেছি, এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য লড়াই করেছি। এবং এই লড়াই করেই তো ৭১ বছর বয়স পার করেছি। এবং এই লড়াই আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে তৌফিক দেন এই লড়াইকে অব্যাহত রাখার জন্য। না, ইনশাল্লাহ মাহমুদ ভাই, ইনশাল্লাহ এভাবেই চলবে। কোনো দেশের প্রশ্নে কোনো আপোষ নেই। আমাদের লড়াইটা তো দেশের জন্য, আমাদের লড়াইটা তো কোনো দল বা পার্টিকুলার পার্সনের জন্য না। এবং ডক্টর ইউনূস যদি আমরা কিন্তু বারবার বলছি, ডক্টর আসিফ নজরুল গং সহ একটা গ্রুপ, যাদেরকে আমরা বলছি যে আপনি সরান, দেশের স্বার্থে সরান, আপনার সরকারের স্বার্থে সরান, উনি কিন্তু শুনছেন না। তো এই জিনিসটা কিন্তু ওনার মানে জন্য খুব বুমেরাং হয়ে যাওয়ার সম্ভাবনাই আমরা দেখছি, আশঙ্কাই আমরা দেখছি আর কি ওনার প্রতি। আরেকটা জিনিস বুঝতে হবে কনক, যে এই সরকারের চরিত্রটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমি কিন্তু কিছুক্ষণ আগে ডক্টর ইউনূসের প্রশংসা করেছি ৩টি কারণে, কিন্তু তারপরেও এই সরকারের চরিত্রটা কি? চরিত্র হচ্ছে এই সরকার সুশীল সরকার, এবং সেই সরকার এনজিও নিয়ন্ত্রিত সরকার। এটা যেন আমরা ভুলে না যাই, সরকারের চরিত্রটা যেন ভুলে না যাই। এবং এই সরকারের, আমি একটা আর্টিকেল লিখছি, আগামী বুধবারে পড়বেন আর কি, আর্টিকেলটা শেষ করেছি আমি সবে, এবং সেখানে আমি হিসাব করে দেখলাম এই সরকারে বিভিন্ন ক্ষমতায় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রায় ৪৮ জন লোক আছে। প্রায় ৪৮ জন। চিন্তা করে দেখেন, একটা অন্তর্বর্তীকালীন সরকারে প্রায় অর্ধশত ব্যক্তি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় আছেন। এবং তার মধ্যে আমি খুঁজে পেলাম মাত্র ৪ থেকে ৫ জন, এই ৪৮ জন বা ৫০ জনের মধ্যে, যারা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে লড়াই করেছিল, যারা ভিকটিম হয়েছিল, কিংবা অন্তত আওয়াজ তুলেছিল। ৯০% শেখ হাসিনার সরকারের সময় হয় নীরব ছিল অথবা সুবিধাভোগী ছিল। তো দ্যাট ইজ দ্য ক্যারেক্টার অফ দিস গভর্নমেন্ট। আমরা এটা যেন ভুলে না যাই। কিন্তু দুর্ভাগ্যবশত, আপনি কি রাজনৈতিক যে সরকার আসবে ইলেকশনের পরে, আপনি কি মনে করেন তারা আসলেও এই সুশীলদের খপ্পর থেকে তারা বেরোতে পারবে? আপনি তো একটু আগে আপনি যে প্রশ্নটা করলেন, আমি অন্যদিকে চলে গেছিলাম সন্তোষ শর্মা নিয়ে। এই সন্তোষ শর্মার মতো লোকদের নিয়ে তো এখনই টানাটানি শুরু হয়েছে, তাই না? আমরা বিএনপির অনুষ্ঠানেও তাকে দেখতে পাচ্ছি, আবার জামাতের অনুষ্ঠানেও তাকে দেখতে পাচ্ছি। তো এখনই যদি তাদের এই অবস্থা হয়, তো এরপরে যখন তারা ক্ষমতায় যাবে, তখন তো আমি খুব অবাক হব না সন্তোষ শর্মা যদি মন্ত্রী হয়ে যায়। আমি আপনাকে বললাম কারণ এটা যদি মনে করে ভবিষ্যতের গণতান্ত্রিক সরকার যে সন্তোষ শর্মাকে মন্ত্রী করলে ভারত খুশি হবে, তাহলে আপনি অবাক হবেন না যে সন্তোষ শর্মাকে মন্ত্রী বানিয়ে দেবে। কারণ ভারতকে খুশি রাখতে হবে। এখন ভারতকে খুশি রেখে যদি এই জুলাই বিপ্লবের পরেও বাংলাদেশের রাজনীতি চলে, এর থেকে দুর্ভাগ্যের তো আর কিছু হতে পারে না। এখানে আমি একটু ছাত্রদেরও সমালোচনা করে নেই। মুশকিল হচ্ছে আমরা সবাইকে শত্রু বানিয়ে ফেলছি, বুঝলেন? আপনারাও বানাচ্ছেন, আমিও বানাচ্ছি। ছাত্ররা পারলো না কেন? ছাত্ররা পারলো না এই কারণে যে তাদের নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে এত কম সময়ের মধ্যে। এটা দুর্ভাগ্যজনক। আমি এটা আশা করি নাই তাদের কাছ থেকে। আমি কিন্তু এরা তো বয়সে সব আমার সন্তান তুল্য, কিন্তু তারপরেও তারা যেহেতু লড়াই করেছে, তারা জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে আবার নতুন করে। এবং বিএনপির অনেক নেতা এটাকে দ্বিতীয় স্বাধীনতা না মানলেও আমি কিন্তু এটাকে দ্বিতীয় স্বাধীনতাই মনে করি। কারণ গত ১৫ বছর আমি তো অন্তত স্বাধীন ছিলাম না, আপনিও ছিলেন না। আপনি তো বাংলাদেশে যেতে পারতেন না, আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে হয়েছিল, তাদের জীবন হুমকির মধ্যে পড়েছিল। কাজে আপনার জন্য, আমার জন্য, আমাদের পরিবারের জন্য বাংলাদেশ স্বাধীন ছিল না, আমাদের জন্য এটা দ্বিতীয় স্বাধীনতা। এই জন্য আমরা আমাদের কৃতজ্ঞতার শেষ নাই এই ইয়াং জেনারেশনের প্রতি। এবং মাহমুদ ভাই, বিএনপির গুটিকতক নেতার বাইরে ৯০% জনগণের জন্য এটা দ্বিতীয় স্বাধীনতা। সেই তো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়টা হলো, আমরা এই দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তির জন্য এই ইয়াং ছেলেদের যতটা কৃতজ্ঞতা জানালাম, যতটা সম্মান জানালাম, তারা কি এই সম্মানের মর্যাদা রাখতে পারলো? এই প্রশ্নটা কিন্তু এখন আসতে শুরু করেছে।
কিছু কিছু নিউজ আমরা যেগুলো পাচ্ছি এখন অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা তো আমরা আশা করি নাই, এবং মাত্র 8 মাসের মধ্যে, তাহলে 8 মাসের মধ্যে চরিত্রে পচন ধরে গেল, কোন এত সহজে পচন ধরে গেল, এই দুঃখ রাখবো কোথায়? আমরা তো ধারণা করেছিলাম এই বিপ্লবের পরে আমাদের রাজনীতির গুণগত পরিবর্তন ঘটবে, অন্তত পুরনো রাজনীতিবিদ যারা আছে তাদের পরিবর্তন না ঘটলেও তরুণদের পরিবর্তন ঘটবে। এখন সেই পরিবর্তনও যদি আমরা দেখতে না পাই, তাহলে কোন বাংলাদেশের দিকে আমরা তাকিয়ে থাকবো? আসলে মাহমুদ ভাই, আমার কাছে যে খবর, সেই খবর হচ্ছে যে ধরেন এই তরুণদের এই নেতৃত্বকে আসলে প্রপারলি কোনো সিনিয়র রাজনীতিবিদও গাইড করে নাই, সুশীল যাও কেউ গাইড করে নাই, যারা রাজনীতি বোঝে বা দেশপ্রেমিক। তারা খপ্পরে যে পড়ছে আপনার বাংলাদেশের এবং বাইরের গোয়েন্দা সংস্থা, যেই গোয়েন্দা সংস্থার অধিকাংশই হচ্ছে হাসিনার পোষ্য। তো তারাই অ্যাকচুয়ালি তাদেরকে ডিরেইল করার জন্য একটা ভূমিকা রেখেছে। এটা আমি বিভিন্ন সূত্রে যা জেনেছি বললাম। আমরা মাহমুদ ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আনতে চাই। আপনি বলছিলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারে প্রায় 48-50 জন বিভিন্ন সিনিয়র সচিব, মন্ত্রী, প্রতিমন্ত্রীর মর্যাদায় আছেন। আমরা যদি একটু কম্পারেটিভলি যদি দেখি যে 111-এ যে সরকার ছিল, সেখানে আপনার সরকারি ছিল 10 জন, সেনাবাহিনী সমর্থিত সরকার। এখন এটা সরাসরি সেনাবাহিনী সমর্থিত আপনি নাও যদি বলেন, এটা তো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে রাস্তায় আছে। কিন্তু 111-এর সময় যদি চাঁদাবাজি, দখলবাজি বা আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্তত 9-10 মাস খুবই স্মুথ ছিল, সেই জায়গাটায় কম্পেয়ার করলে কিন্তু এখন একটা ভয়াবহ অবস্থা। আপনাদের যে সেমিনার রাওয়াতে ছিল, সেই রাওয়াত সেমিনারের থেকে আমি যদি আপনাকে একটু যদি দেখাই আপনাদের যে বক্তব্য, সেখানে ডক্টর আব্দুল্লাহ ইউসুফ বলেন, যিনি আরেকজন কিনোট স্পিকার ছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে, তিনি বলছিলেন যে সশস্ত্র বাহিনী কি শুধুই বহিস্থ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে থাকবে, নাকি অভ্যন্তরীণ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায়ও তাদের অংশগ্রহণ থাকবে? বিষয়টি স্পষ্ট না থাকার কারণে রাজনৈতিক দলগুলো সামরিক বাহিনীকে নিজেদের ক্ষমতা সুসংহত করার লক্ষ্যে যথেচ্ছার ব্যবহার করেছে। এবং আপনি কিন্তু যারা গুম খুনের সঙ্গে জড়িত তাদের বিচারের ব্যাপারে প্রস্তাব দিয়েছেন। আপনি কিন্তু সেনাবাহিনীর সঙ্গে সরকার এবং রাষ্ট্রপ্রধানের সমন্বয় করার জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ সৃষ্টির একটি প্রস্তাব করেছেন। তো আমি যেটি বলতে চাচ্ছি যে গত 15 বছরে এই শেখ হাসিনার শাসনে সেনাবাহিনীর মধ্যে কি কোনো গুণগত পরিবর্তন আসলো? যে 111-এর সময় সেনাবাহিনীর যে ভূমিকা আমরা দেখলাম, মানে অন্তত আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সবকিছু মিলিয়ে, এবার কিন্তু সেটি হচ্ছে না। এবার যথেচ্ছ চাঁদাবাজি। আমি একটু এখানে দ্বিমত করব। আসলে সেনাবাহিনীর যে অবক্ষয়, এটা 111-এর মাধ্যমেই শুরু হয়েছিল। কারণ 111-এর সরকার এসেছিল এই ভারতীয় ষড়যন্ত্রের মাধ্যমে। তো তখন থেকেই এই সেনাবাহিনীর যেটাকে বলে না নীতিভ্রষ্ট হওয়া শুরু হয়েছিল। আর একটা বড় ব্যাপার হলো যে 111-এর সাথে এবারকার একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো যে এবারের বিপ্লব হয়েছে কিন্তু একটা রাজনৈতিক সরকারের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, এবং বিপ্লব হওয়ার পরে সেনাবাহিনী ক্ষমতা নেয় নাই। তো বিপ্লব হওয়ার পরে বিপ্লব যারা করেছে তাদের পছন্দ মতো সরকার গঠিত হয়েছে, এবং বিরোধী দল যারা ছিল তাদেরকে কোনো আক্রমণ করা হয় নাই। আপনার যদি মনে থাকে 1/11-র পরে বিএনপিকে তো ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল 1/11 সরকারের পরে, এবং সেটাকে জাস্টিফাই করার জন্য, আমি আবারও বলি, বিএনপির উপরে জাস্টিফাই করার জন্য আওয়ামী লীগের উপরেও কিছু আক্রমণ করা হয়েছিল। মানে আসল টার্গেট ছিল বিএনপিকে ধ্বংস করা, এবং এটা করার জন্য যাতে একেবারে চোখে না পড়ে এই জন্য আওয়ামী লীগেরও কিছু লোককে গ্রেফতার করা হয়েছিল, তার মধ্যে শেখ হাসিনাও ছিলেন, তিনিও গ্রেফতার হয়েছিলেন। কিন্তু এবার তো কোনো রাজনৈতিক দলের প্রতি সেইভাবে যারা বিরোধী আছেন, আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, ওদের কথা আলাদা, কিন্তু অন্যান্য দলের প্রতি তো কেউ আক্রমণ করে নাই। তো এই কারণে অন্যান্য দলের পক্ষে দলের মধ্যে যে শৃঙ্খলা আসা উচিত ছিল, এটার দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলের, এটার দায়িত্ব সরকারের না। রাজনৈতিক দলেরই দায়িত্ব ছিল তাদের কর্মী নেতাদের কন্ট্রোলে রাখা, নিয়ন্ত্রণে রাখা। এটা গেল এক। আর দ্বিতীয় হলো যে এইবার কিন্তু একটা বিপ্লবের মাধ্যমে সরকার এসছে, আর 1/11 সরকার এসেছিল ষড়যন্ত্রের মাধ্যমে।
ওটা একটা মিলিটারি কু ছিল। তো বিপ্লবের মধ্যে যে সরকার আসে, বিপ্লবের পরে কিছুটা সমাজে বিশৃঙ্খলা থাকে, কাজেই সেটা আপনাকে ওই যে কি বলে উইথ এ পিঞ্চ অফ সল্ট আপনাকে একটু মেনে নিতে হবে, যে বিপ্লবের পরে একটু বিশৃঙ্খলা মেনে নিতে হবে। কাজে ১/১১ সরকারের চরিত্র এবং এবারের সরকারের চরিত্র একেবারেই আলাদা। আর আমরা কিন্তু ১/১১ সরকারের মতো কোন সরকার দেখতে চাই না, বরং আমি মনে করি যে বর্তমান সরকার যেভাবে আছে সেভাবে তারা তাদের ভুলভ্রান্তি থেকে মুক্ত হোক। যেমন আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথা বললেন, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কিন্তু তারা তো কোনো বাড়াবাড়ি করছে না। ১/১১ পরে তো বাড়াবাড়ি করা হয়েছিল, আপনি তো নিশ্চয়ই চান না যে সেনাবাহিনী বাড়াবাড়ি করুক। তো কাজেই আমি মনে করি এই দুটো আমরা তুলনা না করি। মাহমুদ ভাই ধরেন আমি কিন্তু ১/১১ কোনো কিছুকে সমর্থন করছি না। আমি যেটা বলছি যে মানে আমাদের ধরেন আর্মির মধ্যে যারা মাঠে আছেন, ধরেন তারা মাঠে থাকার পরে ওই সময়ের প্রথম ৮-৯ মাস যদি বলি যে এই চাঁদাবাজি, দখলবাজি বা আইন শৃঙ্খলা পরিস্থিতি কম্পেয়ার টু এই সময়ে কিন্তু অনেক বেশি অবনতি আমরা দেখছি আর কি। সেই জায়গাটায় ধরেন আসলে সব জায়গায় তো এখনো ওই আগের লোকজনই বসা আর কি, যেটা ১/১১ পরে সব রাজনৈতিক দলেরই চাঁদাবাজরা পালিয়ে গেছিল ১/১১ পরে। এবার কি সব রাজনৈতিক দলের লোকজন পালিয়ে গেছে? তা তো যায় নাই। তো আপনার এই পার্থক্যটা তো বুঝতে হবে। সুতরাং একটা গ্রুপের লোকজন চাঁদাবাজরা তো বহাল তবিয়তে আছে, তো সুতরাং আপনি একই রকম পাবেন না। আমরা এটাই আশা করি। তবে আমি আশা করব যে এই সরকার মানে আরেকটু শক্তভাবে রাষ্ট্র চালাবে। আপনার মনে আছে আমি ঢাকায় ফিরেই একটা কথা বলেছিলাম ইউনূস সাহেবকে উদ্দেশ্য করে, যে আইদার রুল অর কুইট, হয় আপনি শাসন করুন নাহলে আপনি চলে যান। আসলে একটা সরকারের হয় শাসন করতে হবে, না হলে চলে যেতে হবে। তো এখন পর্যন্ত প্রফেসর ইউনূস প্রথম দিকের ভুলভ্রান্তি থেকে শিক্ষা গ্রহণ করে এখন কিন্তু তিনি বেটার চালাচ্ছেন আগের থেকে। হ্যাঁ, আমরা সমালোচনা করলাম সংস্কারগুলি তিনি করতে পারেন নাই, বা সংস্কারের কোনো আমি জানি না কোনো পরিষ্কার রূপরেখা ওনার মাথাতেও আছে কিনা, বা ওনার যারা উপদেষ্টা তাদের মাথার মধ্যে আছে কিনা, যে মানে কি সংস্কার চায়, ইউনূস সাহেব কি সংস্কার চান, কিংবা তার সরকার কি সংস্কার চায়, এটাও তো আমাদের জানতে হবে। ওনারা শুধু রাজনৈতিক দলগুলোকে জিজ্ঞেস করছেন যে তারা কি সংস্কার চায়, আপনারা কি সংস্কার চান এটা বলবেন না আমাদেরকে? তো সেটা তো আজ পর্যন্ত তিনি বলেন নাই। আমি যেটা আশা করব যে ধরেন ইউনূস সাহেব বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তা আমি ইউনূস সাহেবের কথায় আস্থা স্থাপন করতে চাই যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এবং নির্বাচনে যে সরকার আসবে সেই সরকার একটা ভালো শাসন উপহার দেবে বাংলাদেশকে, এটা আমি আশা করতে চাই। কিন্তু সেই সরকার আসার আগে দুটো কাজ করতে হবে, বিচার সম্পন্ন করতে হবে। অন্তত যারা গণহত্যার জন্য দায়ী, যারা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করবার জন্য দায়ী, তাদের বিচার সম্পন্ন হতে হবে, এটা এক। আর দুই, অন্তত একটা সংস্কারের ব্যাপারে ঐক্যমত হতে হবে। কোন সংস্কার? যে সংস্কারের ফলে আমরা কনফার্ম করতে পারবো যে আবার হাসিনার মতো আর এক স্বৈরাচার বাংলাদেশে মাথা ছাড়া দিয়ে উঠবে না। এই দুটো বিষয়ে যদি ঠিক না করে নির্বাচন দেওয়ার সুযোগ প্রফেসর ইউনূসের নাই। কাজে আমি মনে করি যে এখন পর্যন্ত সরকার সংস্কারের ব্যাপারে এবং বিচারের ব্যাপারে যে স্পিডে কাজ করেছে, তাদের স্পিড অনেক গুণ বাড়াতে হবে। এখন এই এত স্লো কাজ করলে হবে না, বিচারও তাড়াতাড়ি করতে হবে, এবং সংস্কারের ভাই আলাপ আলোচনা যাই করেন না কেন তাড়াতাড়ি করে সংস্কার সম্পন্ন করেন। এবং মাহমুদ ভাই আমার যা শেষ একটা প্রসঙ্গ জাস্ট ১ মিনিটের মধ্যে শেষ করতে চাই, যে আপনারা বলছেন যে সেনাবাহিনীকে রাজনীতি মুক্তকরণ, বা ধরেন আমাদের গত ১৫ বছর স্পেশালি আমরা যদি বলি বিচার বিভাগ বলেন, প্রশাসন বলেন, সেনাবাহিনী বলেন, যেভাবে আত্মীয়করণ বা দলীয়করণের মাধ্যমে প্রমোশন হয়েছে। যেমন ধরেন আমাদের পার্শ্ববর্তী ভারতকে নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু ভারতের সেনাবাহিনীর কিন্তু কে চিফ হবে এটা সে ৫ বছর আগেই জানে, যে মানে সে যদি এইভাবে চলে বা এই কোর্স গুলো কমপ্লিট করে হি উইল বি দ্য চিফ, বা তার এই জায়গাটায় যাইতে কোনো বাধা নাই। কিন্তু যেটা আমাদের এখানে সব পলিটিসাইজড হয়ে গেছে। তো সংস্কারের মধ্যে আপনি কি মনে করেন না যে আমাদের বিচার, প্রশাসন, সেনাবাহিনী এই সবগুলো জায়গায় যোগ্যতার মাপকাঠিতে পদোন্নতি এবং মানে পজিশনের ব্যাপারে একটি সুনির্দিষ্ট নীতিমালা
যেটি আপনি বলছিলেন নিরাপত্তা উপদেষ্টা বা এরকম একটা। আমার তো সুনির্দিষ্ট প্রস্তাব আছে। জি আপনি পুরোটা যদি পড়ে থাকেন, আমার খুব বেশ বড় থিসিস তো, প্রায় 20 পাতার বই। জি সেখানে আমি পরিষ্কার ভাবে বলেছি যে কেবলমাত্র মেধার ভিত্তিতে প্রমোশন হতে হবে। এখানে পছন্দের প্রমোশনের কোনো সুযোগ থাকতে পারবে না। আমি সেনাবাহিনীর কথা বলছি। আর গত 15 বছরের সেনাবাহিনীতে যে রাজনীতিকরণ হয়েছে, এই 15 বছরের রাজনীতিকরণের জন্য কিন্তু আমি রাজনীতিবিদদের বেশি দায়ী করি। কারণ কারা করেছে এটা? শেখ হাসিনা করেছে। পলিটিসাইজেশন শেখ হাসিনা কেন করেছে? যাতে সে ক্ষমতায় টিকে থাকতে পারে। এবং ক্ষমতায় টিকে থাকার জন্য সে কি করেছে? অযোগ্য লোকদের উপরে নিয়ে এসছে এবং দলীয় লোকদের উপরে নিয়ে এসছে। এবং সে কার সাথে মিলে কাজ করেছে? ভারতের গোয়েন্দা সংস্থার সাথে মিলে কাজ করেছে, তাই না? আপনার তো মনে আছে, আপনার এখানেই টক শোতে একজন জেনারেল পরিষ্কার ভাবে বলে গেছিল যে ভারতীয় নির্দেশ ছাড়া বাংলাদেশে সেনাপ্রধান নিয়োগ প্রাপ্ত হয় না। বাংলাদেশে সেনাপ্রধান কে হবে এটা দিল্লি ঠিক করে দেয়। আপনার টক শোতে বলে গেছে। লিখিত চুক্তি করতে হয় ওদের সাথে। চুক্তি এটা আপনার টক শোতে বলে গেছে। তাহলে এই যে পরিস্থিতি, এটা তো সেনাবাহিনী করে নাই, এটা করেছে ভারত এবং হাসিনা মিলে। তার মানে এই যে পলিটিসাইজেশনের কথা আমরা যেটা বলছি, এটা কিন্তু করেছে রাজনীতিবিদরা, এটা করেছে হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য, নিজে ফ্যাসিস্ট হয়ে উঠবার জন্য। সেখানে সেনাবাহিনীর ব্যর্থতা কোনখানে? সেনাবাহিনী এটাকে মেনে নিয়েছে। এটা হচ্ছে সেনাবাহিনীর ব্যর্থতা। সেনাবাহিনী কেন মেনে নিয়েছে এটারও ব্যাখ্যা আমি দিয়েছি আমার বক্তব্যে। মেনে নিয়েছে কারণ বিডিআর হত্যাকাণ্ড। আমার ব্যক্তিগত ধারণা, বিডিআর হত্যাকাণ্ড ওভাবে যদি না হতো এবং সেই দিন যদি সেনাবাহিনী এই বিডিআর এ যারা হত্যাকাণ্ড চালিয়েছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নিত, তাদের ব্রাদার এবং তাদের পরিবারকে বাঁচানোর জন্য তারা অ্যাকশনে যেত এবং শেখ হাসিনাকে ইগনোর করত, তাহলে বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাস অন্যভাবে লেখা হতো। এবং যেহেতু ওই বিডিআর বিদ্রোহে 57 জন দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করতে পেরেছিল ষড়যন্ত্রকারীরা, সেটা দেশি হোক বিদেশি হোক, তাদের পরিবারকে ধ্বংস করেছিল, বিডিআর কে ধ্বংস করেছিল। এবং এর মাধ্যমে কি হয়েছে দেখেন, সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। এটা হলো আমার ব্যক্তিগত অ্যানালিসিস। এবং মেরুদণ্ড ভেঙে দেওয়ার ফলে কি হয়েছিল দেখেন, যারা এরপরে প্রতিবাদ জানিয়েছিল এই বিডিআর হত্যাকাণ্ডের বিরুদ্ধে, তাদের কি হয়েছে? তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। শুধু তাই না, তাদেরকে ভয় দেখানো হয়েছিল, ইন্ডিয়ান আর্মি কিন্তু অ্যাটাক করবে তোমরা যদি হাসিনাকে সাপোর্ট না করো। তাহলে আপনি একেবারে প্ল্যান্ড ওয়েতে, পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীর মরাল ভেঙে দিয়েছিলেন। তো এটার জন্য শুধু সেনাবাহিনীকে তো আমি দায়ী করতে পারি না। সেনাবাহিনীকে দায়ী করব অতটুকুই যে তারা সাহস করে এটার প্রতিবাদ করে নাই। তারা যদি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন এটার প্রতিবাদ করত, তাহলে শেখ হাসিনা এইভাবে 15 বছর তার ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চালাতে পারত না। তো কাজেই আমি ওখানেই এই প্রস্তাবটাই করেছি এবং এই কারণেই আমি বলেছি, যদি আপনার সেনাবাহিনীর রাজনীতিকরণ ঠেকাতে হয় তাহলে বাংলাদেশের সরকার ব্যবস্থার পরিবর্তন করতে হবে। সরকার ব্যবস্থার পরিবর্তন মানে আমি বলেছি প্রেসিডেন্সিয়াল ফর্মে আসতে হবে। এবং প্রেসিডেন্সিয়াল ফর্মে এসে প্রেসিডেন্ট যখন সরাসরি সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারবেন, এবং কোন প্রেসিডেন্ট? যিনি জনগণের ভোটে নির্বাচিত হবেন, সেরকম একটি প্রেসিডেন্ট যখন সেনাবাহিনীর গার্ডিয়ানের ভূমিকা পালন করতে পারবেন, আমার মনে হয় তখন আমরা একটা সাহসী এবং দেশপ্রেমিক সেনাবাহিনী তৈরি করতে সক্ষম হব। কাজে আপনি রাষ্ট্রের যদি সংস্কার না করেন, মানে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার যদি না করেন, তাহলে আমার আর্গুমেন্ট হচ্ছে যে আপনি সেনাবাহিনীর সংস্কার করতে পারবেন না। আপনি শুধু সেনাবাহিনীর সংস্কার আলাদাভাবে করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে পারবেন। এটাই হচ্ছে আমার মূল কথা। ওটাই এখন ধরেন আমরা আসলে জুলাইয়ের বিপ্লবের মধ্য দিয়ে যেই সুযোগটা পেয়েছি, সুযোগটা যদি আমরা কাজে লাগাতে না পারি, আর ডক্টর ইউনূস যদি কচ্ছপ গতিতে মানে ওনার এই কি বলবো অকর্মণ্য এক গ্রুপ উপদেষ্টাদেরকে নিয়ে যদি এগোতে থাকেন, আসলে এই বিপ্লবের ধারাও ব্যাহত হবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যেও আসলে পৌঁছাতে পারবো না। ডক্টর মাহমুদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক মূল্যবান আলোচনা শুনলাম আপনার কাছ থেকে। সংশ্লিষ্ট জায়গায় যদি একটু বোঝে বিষয়গুলো ভালো, আর না বুঝলে আসলে তো কিছু করার নাই, পরিস্থিতি যেদিকে যাচ্ছে
8-9 মাসে যে এত শ্লথ গতিতে যাচ্ছে, এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ মানুষও আস্তে আস্তে অধৈর্য হয়ে যাবে। শুধু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা বা বিদ্যুতের নিরবিচ্ছিন্ন বিষয়টা হয়তো মানুষকে খুশি রাখছে, কিন্তু ওভারঅল জায়গাটায় যদি সংস্কার না হয়, তাহলে মূল লক্ষ্যই আমাদের ব্যাহত হবে। সেটি আমরা চাই না। মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আপনি যদি একটু নিয়মিত আসেন, একটু নিয়মিত বিরতিতে, আমার গ্যাপটা অনেক বেশি হয়ে যাচ্ছে আপনার সাথে। আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তবে একটা শেষ কথা বলতে চাই আমি। জি, জুলাই বিপ্লবের উদ্দেশ্য কিন্তু এই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ কিংবা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ছিল না। জি, জুলাই বিপ্লবের প্রকৃত উদ্দেশ্য ছিল রাষ্ট্রে এমন একটা সংস্কার করা, যে সংস্কারের মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিবাদ আর কোনোদিন যেন বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এবং ভারতীয় হেজেমনি যেন আবার বাংলাদেশে কোনোভাবে প্রবেশ করতে না পারে। এটাই ছিল পলিটিক্যাল ফিলোসফি অফ জুলাই রেভলিউশন। আমরা যেন এটা ভুলে না যাই। কাজেই প্রধান দুটো কাজ আপনি যদি না করেন, আমি ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলছি, প্রধান দুটো কাজ আপনি যদি না করে আপনি ক্ষমতা থেকে বিদায় নেন, তাহলে আমি বলবো আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেন নাই। কাজেই এই সংস্কার এবং শেখ হাসিনার বিচার, এটা শেষ করে ডক্টর ইউনূসকে যেতে হবে, এবং তাহলে আমরা বলবো যে জুলাই বিপ্লবের শহীদের রক্ত বৃথা যায় নাই। জি, মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলে নিশ্চয়ই আপনার এই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আমরা কথা বললাম। আমাদের মূল লক্ষ্য দেশ, কোনো দল, ব্যক্তি, কারোর প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আমরা কোনো কাজ করছি না, আমরা কিছু বলছি না। আমরা যা বলছি আমাদের দেশের মঙ্গলের জন্য। যে 1400 ছাত্র জীবন দিয়েছে, যে যে প্রায় 400-500 অন্ধ হয়ে গেছে, 400-500 পঙ্গু হয়ে গেছে, তাদের যেই পরিকল্পনা এই দেশকে ঘিরে আমরা যদি একটি সংস্কার বা ফ্যাসিবাদের বিচার সম্পন্ন করতে না পারি, তাহলে সকল লক্ষ্যই ব্যাহত হবে, যে ডক্টর মাহমুদুর রহমান বলছিলেন। এবং আমার মনে হয় যে এই গুরু দায়িত্ব নিয়ে ডক্টর ইউনূসের আরো দ্রুত গতিতে কাজ করা উচিত। যেসব উপদেষ্টা কাজ করতে পারছেন না, যাদেরকে নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে, তাদেরকে ঘাট ধরে বের করে দেওয়া উচিত, এবং বাংলাদেশকে নতুন বাংলাদেশে পরিণত করার জন্য, দ্বিতীয় স্বাধীনতাকে অর্থবহ করার জন্য কার্যকর ভাবে এগিয়ে যাওয়া উচিত। না হলে আমাদের সামনে আরো কঠিন ভবিষ্যৎ অপেক্ষা করছে। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমাদের সবার পরিচিত প্রিয় মানুষ দুইজন, ডক্টর কনক সরোয়ার এবং মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। প্রিয় দর্শক, আমাদের খুবই পরিচিত এবং প্রিয় দুইজন মানুষ বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন। বাংলাদেশে রাষ্ট্রীয় যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নিয়ে আলোচনা করলেন। রাষ্ট্রপতি সরকার হওয়া দরকার বাংলাদেশে, বা আমাদের যে ডক্টর মাহমুদুর রহমান স্যার রয়েছেন, তাকে রাষ্ট্রপতি করে বাংলাদেশ চালানো উচিত, এবং ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশ চালানো উচিত বলে আমরা মনে করছি, বাংলাদেশের সকল মানুষ মনে করছে। প্রিয় দর্শক, কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে নতুন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।